गुड आफ्टरनून फ्रेंड्स, सबकी बाराते आए डोली तू বিলানা। তাই এটা হচ্ছে আমাদের টেপির সবার বিয়ে হয়ে যাচ্ছে। টেপিরও হয়েছিল কোনো এক সময়, একটা নয় দুটো বিয়ে, দুটো বিয়েও নিজে করেছে। করার পরেও বেচারির বর নেই না, এখন আইবুড়ো সেজে টেপি বিয়ে বাড়ি খেতে গেছে। একদম মামার বিয়ে, একদম পার্ট 1 পার্ট 2 সে লেভেলের ভিডিও আসছে। কিন্তু সবার বর আছে, টেপিরই কোনো বর নেই। দুটো বিয়ে, দুটো বর থাকা সত্ত্বেও টেপি সবাই তার বরদের নিয়ে এনজয় করছে, সবাই সাজে গুজ্জে তাদের ভিডিও তুলে বেড়াচ্ছে। টেপি দুঃখ, টেপি তোর ভিডিও কেউ তুলে দিচ্ছে না। এই যদি তোর ধর একটা বর থাকতো, এই যে তুই সাজছিস গুজ্জিস, সব ভিডিও তোর বর তোর পিছনে ক্যামেরাম্যান হিসেবে করে যেত। আজকে তোমরা বলো, এই যে বারবার ও ক্রেডিট নিত যে আমার মুখ না দেখালে কি তোদের বাড়ির টাইলস বসতো, আমার মুখ না দেখালে, আমাকে না দেখালে। আমি দেখো লাখ লাখ টাকা ইনকাম করেছি, কিন্তু আমার কাছে 10 টাকাও নেই। আজকে দেখেছিস, লাখ টাকা ইনকাম করতে গেলে, পরিচিত হতে গেলে নিজের বদনটাকে ক্যামেরার সামনে রাখতে হয়, যেটা তোর কপালে হচ্ছে না। তবুও এখন তুমি সেলফিতে ক্যামেরা ভিডিও করতে পারো। তবুও টেপি নিজেকে কবার দেখাতে পারছে, বা সেলফিতে নিজেকে দেখানো আর একটা ব্যাক ক্যামেরায় পুরো ফুল বডি দেখানো, নিজেকে সাজানো। এই যে বর পেছনে ক্যামেরা নিয়ে দেখো বিয়েবাড়িতে এসেছে আমার বউ সাজছে, এই দেখো আমার বউ ফুলের মালা, আমার ফুলের মালা মাথায় নেই, তুমি এনে দাও। তাড়াতাড়ি করে বউকে ক্যামেরায় সুন্দর দেখাতে হবে বলে বর শাড়ি ব্লাউজ যা লাগবে তাই দেবে। ও সরি, আমি কসমেটিক্স বলেছি, ওটা কসমেটিক্স না, জুয়েলারি হবে। সরি, এটা আমাকে অনেকে লিখেছো তোমরা কমেন্ট বক্সে। অ্যাকচুয়ালি জানো তো, আমি একটু সেকেলে মানুষই, এখনও সেকেলেই রয়েছি। আর যেমন সার্ফ কিন্তু একটা কোম্পানি, আমাকে জয়া এটা লিখেছে, সীমাদি সানলাইট যেমন একটা কোম্পানি, সার্ফও একটা আলাদা কোম্পানি। কিন্তু আমরা সব কিছুকে সার্ফ, কারণ প্রথম কোম্পানি উঠেছিল মনে হয়। তা আমার ছোটোবেলা থেকে মায়ের মুখে সার্ফ শুনে সার্ফ। আর তোমার হচ্ছে ডিটারজেন্ট বলে সার্ফে যেমন ডিটারজেন্ট বলে, ডিটারজেন্ট মানে সব রকম সার্ফ, সব রকম সরি আমাকে পুজো করছি, মানে সব রকম ওয়াশের ইয়েকে বলে সার্ফ। মানে সার্ফ একটা কোম্পানি, ডিটারজেন্ট। আর তেমনি কসমেটিক্স হচ্ছে যে লিপস্টিক, এই সিঁদুর মিদুর এইসব ক্রিম ট্রিম। আর জুয়েলারি হচ্ছে যেগুলো ইমিটেশনের গয়না আমরা বলি, সেগুলোকে জুয়েলারি। তো এইরকমই। যাই হোক, এইসব জুয়েলারি বলো, কসমেটিক্স বলো, ফুল বলো, শাড়ি বলো, সমস্ত কিন্তু টেপির হাজব্যান্ডই জোগাড় করে যেত। আর টেপি ফ্রন্ট ক্যামেরা একদম আমি তো হিরোইন বলে নিজেকে প্রদর্শন করত। দেখেছো কি অবস্থা? আমি টেপিকে দেখছি আর হাসছি আর ভাবছি, কোথাকার রাজরানী ছিলি, আজকে কি বিছানা মতনই হয়েছিস। এইসব মানুষ ওকে পাত্তা দিচ্ছে না, টেপিকে কেউ পাত্তা দিচ্ছে না। তারপর টেপিকে সবাইকে হাসি মুখে সেদে ক্যামেরা এনে বন্ডিং দেখাতে হচ্ছে, ভালোবাসা দেখাতে হচ্ছে। সবাই ওকে এত তুচ্ছ তাচ্ছিল্য করছে। এই জন্য বলি, টাকা থাকলেই সব হয় না, টাকাই সর্বশেষ না। নাম যশ টাকা পয়সা না, সব কিছু এতেই শুরু, এতেই শেষ হয় না। মাঝখানে থাকে মান সম্মান, মানুষের ভালোবাসা। আমি সমাজ থেকে কি অর্জন করেছি, সমাজকে আমি কি দিয়েছি, কি নিয়েছি আর কি দিয়েছি, এটা সবথেকে মূল্যবান জিনিস। পয়সা পকেটে থাক চাই না থাক, কিন্তু আমি সমাজে ভালো কিছু করেছি, আর সমাজকে আমি ভালো কিছু দিয়েছি, আর সমাজ থেকে আমি ভালো কিছু পেয়েছি। এটা হচ্ছে আসল মূলধন। তাই এটা টেপির ভিডিও সম্বন্ধে অবশ্যই আসবো। তার আগে বলি, রুনার ভিডিও দেখেছি, আজকে আমি রুনাকে সাবস্ক্রাইব করলাম। রুনা বহু আগে আমি বলেছিলাম রুনা একটা ভালো বক্তা। আমার বাড়িটাই শান্তি নাই একদম। আচ্ছা, যেটা তোমায় একটা লেবু জল খাচ্ছি জানো, রোদে গেছিলাম। তোমার রুনার কথা বলছি। রুনা ভালো বক্তা, আমি বহু আগে বলেছি, বহু আগে। কিন্তু রুনার লাইনটাকে ঠিক চুজ করতো না। মানে
যেটাকে নিয়ে বললেও পপুলারিটিটা পাবে সেটা করতো না, সবসময় উল্টো পথে চলে গেছিলো। নাহলে রুনা কিন্তু ভালো বক্তা, এটা আমি রুনা আমার এগেনস্টে ভিডিও করলেও আমি বলেছি রুনা ভালো বক্তা। আমি মানুষের কথা শুনতে ভালোবাসি একদম। আমি মাঝে মাঝে ভিডিও দেখি, আমি একটু বলেওছি যে হ্যাঁ মাঝে মাঝে ভিডিও দেখি আর ভালো লাগে, যেগুলো ভালো লাগে সেই হিসেবে আজকালকের লাইভ নিয়ে রুনা যে ভিডিওটা করেছে খুব সুন্দর ভিডিও করেছে, তোমরা সবাই দেখতে পারো। আর রুনাকে আমি আজকে সাবস্ক্রাইব করেছি, রুনা থ্যাংক ইউ জানিয়েছে, লাভ ইউ। তবে একটা জিনিস, আমি কারোর কথায় গালাগালি দেওয়া বন্ধ করিনি, না, এটা আমার ভিউয়ার্স ডিমান্ড। আমি কাউকে ভয় পেয়ে গালাগালি দেওয়া বন্ধ করেছি, এটা ভুল কথা, বা কারোর কথা শুনে আমি গালাগালি দেওয়া বন্ধ করেছি, এটা ভুল কথা। আমার ভিউয়ার্সের ডিমান্ড যে সীমা তুমি এত সুন্দর ভিডিও করো কিন্তু তুমি গালাগালি না দিলে তোমার ভিডিওগুলো শুনতে আরও বেশি ভালো লাগবে। আর তাছাড়াও শোনো, আগে আমি অন্য কাউকে বলার আগে নিজেকে শুধরাতে হয়, এটা হচ্ছে মেন কথা। আমি যখন মর্কটের এগেনস্টে নেমেছি তখন আমি কিন্তু আমার কোতোয়ালি থানায়, আমাদের কৃষ্ণনগর কোতোয়ালিতে নিয়ে গিয়ে আমার ভিডিও বলো বা মর্কটের এগেনস্টে সমস্ত কিছু দেখিয়েছি। তখন আমাকে আমার কোতোয়ালি থেকেও বলেছিল যে আপনি ভাষাটাকে কন্ট্রোল করবেন যতটা পারেন, কারণ আমি ভিডিও দেখাতে ভয় পাই না বা লজ্জা পাই না, কারণ খিস্তি দেওয়াটা যে সবসময় খারাপ হয় তা নয়, খিস্তি আমি কাকে দিচ্ছি সেটার উপরে নির্ভর করে। আমি তো এরা যাকে পাবো তাকে তো আর খিস্তি মারিনি, খিস্তি ঠিক পার্টিকুলার তাদেরকেই মেরেছি যারা খিস্তি খাওয়ার যোগ্য। তো সেই জায়গায় এমনকি দিদিভাইয়ের সাথেই গেছি, সেই থানা থেকেও যখন একটা কথা বলেছে যে ভিডিও করো, তোমরা ভিডিও করো কিন্তু নিজের ভাষাকে সংযত রেখে, ভাষা যদি খুব রাফ হয়ে যায় তখন আমরা লড়াইটা করা যায় না। তখন যার এগেনস্টে উনি বলতে চাইছেন তার উনি তো আইন অবধি অপেক্ষা করেননি, উনি তো ওনারটা বলেই ফেলেছেন, তাহলে আর ওনাকে কী সাথে। তো এরকম, তা আমি এরকম অনেক জায়গায় শুনেছি, জেনেছি, বুঝেছি, গিয়েছে। তারপরেও আমার ভিউয়ার্সের ডিমান্ড, আমার ভিউয়ার্সের কথা আমি কতটা শুনি, মানি, ভালোবাসি সেটা তোমরা নিশ্চয়ই বোঝো। সেখানে থেকে আমি অনেক আগে, দিদিভাই আসার অনেক আগেই দেখো আমার ভিডিওগুলো, তুমি তো যদি না দেখে থাকো দেখো, আমার ভাষা কন্ট্রোল হয়ে গেছিলো। দিদিভাই আসার পর একদম, দিদিভাইকে খিস্তি দিতে বলেনি কোনো সময়, হ্যাঁ বলেছে, এক এক সময় যাকে খিস্তি দেওয়ার দরকার তাকে খিস্তি দিতে বলেছে। তাই দিদিভাই কখনোই, দিদিভাইয়ের ভয়ে আমি খিস্তি দিই না তা নয়, না একদম না, একদম এটা ভুল কথা। দিদিভাইকে আমি ভালোবাসি, তাকে সম্মান করি, এইটা তোমার খুব সুন্দর লেগেছে যে তাকে ভালোবাসে, রেসপেক্ট করে, সম্মান দেয়, একদম ভালোবাসি, মন থেকে বলছি ভালোবাসি। দেখো যখন সন্দীপকে আমি ভালোবাসি তেমনি আমি দিদিভাইকেও ভালোবাসি। সন্দীপকে যেভাবে আমি ইগনোর করে গেছি আমি দিদিভাইকেও ইগনোর করব। এটা আমি অন ক্যামেরায় তোমাদের বলছি। আমি দিদিভাইয়ের না লাইভে যাব, না যাই না, কালকের লাইভেও কি হয়েছে আমি জানি না। আমি আমার ভিউয়ার্সকেও বারণ করেছি, যারা আমাকে পার্সোনাল SMS করেছে বা কথা বলেছে, আমি প্রত্যেককে বলেছি তোমরা কেউ কোনো কমেন্ট দিদিভাইয়ের কমেন্ট বক্সে গিয়ে লিখবে না, আমার হয়ে কোনো প্রতিবাদ তোমরা করবে না, আমি চাই না। আমি এটা এই ক্যামেরাতে বলছি, যারা যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত আছো তারা জানো যে আমি তাদেরকে বারণ করেছি কি করিনি। আমি পরিষ্কার বলেছি আমার জন্যে কোনো কমেন্ট বক্সে গিয়ে তোমরা লড়াই করবে না, আর তোমরা নিজেদেরকে ছোট করবে না। না, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে শুধু আমাকে ভালোবেসে যাও, আমার কমেন্ট বক্সে আসো, আমার সাথে গল্প করো, আমার ভুল ত্রুটি দেখলে সেখানে আমাকে বলো, আমি সব কটা কথা শুনবো। কিন্তু তোমরা অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমার হয়ে কমেন্ট করে লড়াই করে তোমরা নিজেদেরকে ছোট করবে বা তোমাদেরকে কেউ ছোট করবে, এই কাজটা করো না। এটা আমি কালকে পার্সোনাল যারা যারা আমার সাথে যোগাযোগ করেছে, এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমার ভালোবাসার মানুষরা কালকে দিদিভাইয়ের কমেন্ট বক্সে ছিল না, লাইভে হয়তো থাকতে পারে কিন্তু কমেন্ট বক্সে ছিল না। একদম রুনার এই পয়েন্টটা আমার এত ভালো লেগেছে যে ও খেয়াল করেছে যে সীমাদিকে যারা পার্টিকুলার ভালোবাসে তারা কি ওই লাইভে কমেন্ট করছিল কি করছিল না।
একদম দারুণ। এই কারণে আমার ওর বিচক্ষণতাটা ভীষণ ভালো লেগেছে, কথা বলার ইয়েটাও খুব ভালো লেগেছে। একদম আমি খিস্তি ভয়ে বা ইয়েতে বন্ধ করিনি। দেখো আমি খিস্তি দিচ্ছি অন ক্যামেরায়, সেটা সারা দুনিয়ার লোক দেখছে, আমার ভালোবাসার মানুষরাও দেখছে, যারা আমাকে ডিপ ভালোবাসে, আমার ফ্যামিলি, আমার পাড়ার লোক, আমার রিলেটিভ, প্রত্যেকটা মানুষ আমার ভিডিও দেখছে সেই খিস্তি। আর ওই ভিডিওগুলো যে কত শেয়ার হয়েছে তোমরা জানো না। আমার শ্বশুরবাড়ির লোক আমার ভিডিও লিঙ্ক আমায় পাঠাচ্ছে, বলছে বৌদি তুমি এটা কী করেছো। তো সেইখানে সেই সব তার মানে আমি এটা আমার কন্টেন্ট, এটা আমার ভিডিও, আমি নিজেকে উলঙ্গ করে দিইনি। আর যারা উলঙ্গ হয়েছে তাদেরকে আমি খারাপ ভাষা বলেছি। তো এটা হলো, চলে গেল খিস্তি খামারির দিকে। লাইভের কথা বলি। দেখো দিদিভাই আমাকে ভালোবাসে, এটা নো ডাউট সত্যি কথা, এটা আমিও বলছি। কিন্তু আমি আর চাই না যে আমাদের মধ্যে এই রকম কন্টেন্ট নিয়ে উনি আমাকে কিছু বারণ করুক বা উনি আমাকে কিছু করতে বলুক। বারণ করুক যেটা আমি চাই না, উনি আমাকে কিছু করতে বলুক সেটাও আমি চাই না। আমি আজ থেকে এই তোমাদের ফ্রন্ট ক্যামেরা, এই ক্যামেরাতেই বলছি, আমার চ্যানেল, আমার ভিডিও, আমার ফেস, আমার মুখ, আমার ব্রেন, আমার যেটা ভালো লাগবে আমি সেই রকমই ভিডিও করব। যাকে নিয়ে আমার বলতে ভালো লাগবে আমি তাকে নিয়ে বলবো, যে আমার এগেনস্টে নোংরা কথা বলবে তাকে আমি বলবো, এবং সে যত নিচে নামবে আমি তাকে চুলের মুঠি ধরে আরও 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 ডিপ গর্তে ঢুকিয়ে দেবো। রুনার কথাটা শুনে আমার খুব ভালো মনে পড়েছে। এটা সুব্রত মজুমদার আমাকে ভীষণভাবে বলে, শুধু তোমার বিদ্যাটা কম, যদি সত্যি তোমার প্রপার এডুকেশান তুমি পেতে তাহলে হয়তো তোমাকে আমিও ছুতে পারতাম না। তো এটা রুনা যখন বলছিল ওর ভিডিওতে, আমার সুব্রত মজুমদারের কথাটাই মনে পড়ছিল, যে সুব্রত মজুমদারও ঠিক সেম কথাটাই, যে একটা এডুকেশন যে কতটা দরকার, সেই কারণে আমি মাম্পিকে সবসময় ফোকাস পড়াশোনার দিকেই করিয়েছি, কারণ এডুকেশান ভীষণ জরুরি, ভীষণ জরুরি। মাম্পি ভালো নাচ জানে, ভালো আঁকা জানে, মাম্পি সুন্দর অভিনয়ও জানে, অনেক কিছু জানে, তার ভেতরেও কিন্তু আমি ওকে এডুকেশনের দিকটা বেশি ফোকাস করিয়েছি। একটাই কারণ, সত্যিকারের প্রপার এডুকেশান ভীষণ জরুরি। আর এডুকেশান না থাকলে আমার মতন এরকমই পিছিয়ে পড়ে থাকবে। তার জন্যে প্রত্যেককে বলবো, হেরে যাবে না। যদি কেউ পড়াশোনা কোথাও স্টপ করে থাকো, তোমরা আবার শুরু করো। জানি কষ্ট হয়, ব্রেনে আসতে চায় না, ঢুকতে চায় না, মাথায় রাখা যায় না, তবুও বলবো কোষ্ঠী পাথরের মতো ঘষতে থাকো, ঘষতে থাকো, ঘষতে থাকো, একটা দিন তুমি জয়ী হবে। এডুকেশান ভীষণ জরুরি। আর এডুকেশান হচ্ছে প্রত্যেকটা মানুষের মগজের প্রত্যেকটা বন্ধ দরজা খুলে দেয়। একদম খুব সুন্দর এই পয়েন্টটা আমার ভালো লেগেছে। আর এটা আমাকে সুব্রত মজুমদার বহুবার বলেছে, শুধু তুমি পিছিয়ে আছো বা তুমি আমার বাড়িতে পড়ে আছো, আমার সংসারে রয়েছো, একটাই কারণ, তুমি সেই এডুকেশানটা তোমার কাছে নেই। আর দ্বিতীয় হচ্ছে, আমি আমার ছেলে মেয়েকে ভীষণই ভালোবাসি, সত্যিকারে আমি ওদেরকে ফেলে রেখে হয়তো কোথাও যেতে পারছি না বা যেতে পারিনি। চলে গেল আমার লাইফ, দিদিভাইয়ের কথা। আমি দিদিভাইয়ের না কমিউনিটি পোস্ট দেখব, না উনি কোন ভিডিও কমিউনিটিতে দিয়েছে সেটা দেখব। আর তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করব, তোমরাও যারা আমাকে একটুও ভালোবাসো, এই সামান্য একটুও ভালোবাসো, তাদেরকেও আমি বলবো, তোমরা কি দেখবে না দেখবে তোমাদের চয়েস, আমার নয়। তোমাদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চয়েস, কিন্তু তোমরা যেটা দেখবে সেটা আমার অবধি পৌঁছাবে না। আমাকে কোনো স্ক্রিনশট দেবে না, আমাকে কোনো ভিডিও ক্লিপস দেবে না, আমাকে কোনো কমেন্ট পাঠাবে না, বা আমাকে ও এটা নিয়ে ভিডিও করেছে বা দেখো তোমাকে কি বলছে, দেখো তোমায় থ্রেট দিচ্ছে, যা পারে করে নিক, যেমন খুশি পারে করে নিক, যা পারে করে নিক, যেমনভাবে খুশি পারে করে নিক। আমি আর ওনার কোনো কমিউনিটি পোস্ট, কোনো ভিডিও, কোনো লাইভ, কোনো কিছু না, আমি দিদিভাইকে ছোট করে না কোনো কথা বলবো, না উনি আমাকে ছোট করে কথা বলছে সেগুলো শুনতে যাব। আর তোমাদেরকেও বলবো না, আমাদের অনেক বড় লড়াই আছে, আমরা অনেক দূর এগিয়ে যাব, আমাদের জীবন সবে শুরু। তাই
আমরা নতুন নতুন কন্টেন্ট নতুনভাবে নতুন সে মজা সে একদম আনন্দ সহকারে ভিডিও করব। প্রত্যেকটা ভিডিও কত রস আছে সেগুলো নিংড়ে বের করব এবং সেই রস নিয়েই খেলা করব আনন্দের সাথে। ফালতুকা এইসব কোর্ট কাচারি ফোকাটকা ঝুট ঝামেলা এইসব নিয়ে আর যাদের অস্তিত্ব নেই তাদেরকে নিয়ে কেন আমি নাড়াচাড়া করব বলো? যাদের অস্তিত্ব প্রায়, তাদেরকে নিয়ে কেন আমি আলোচনা করব? তুমি বলো, তোমরা বলো। একটা জিনিস, এই যে কালকে ভোট নিয়ে কথা হচ্ছে, ভোটে জিতে গেছি, তোমাদের ভোট নিয়ে একটা গল্প বলতে চাই। গল্পটা হচ্ছে, একজন ভোটে দাঁড়িয়েছে, তার ফ্যামিলি মেম্বার তোমার হচ্ছে 5 জন। ছোটো করে বলছি, একজন ভোটে দাঁড়িয়েছে, তার ফ্যামিলি মেম্বার 5 জন। সে ভোট গণনার পর হেরে গেছে। তো বলছে কি, ভাই তুমি হেরে গেলে? তো বলছে হ্যাঁ, আর বলিস না, এইভাবে হারবো ভাবতে পারিনি। বলছে কেন? বলছে আমার ফ্যামিলি মেম্বার 5 জন, আমি ভোট পেয়েছি একটা, বাকি 4 জন ভোট দিল কাকে? মানে গল্পটা এরকমই হতে পারে, আমি একটু ভুল বলেছি। তার মানে ওর ফ্যামিলি মেম্বার, যারা ওর ফ্যামিলিতে থাকে, তারাই ওকে ভোট দেয়নি, তাহলে বাইরের লোকের কাছেও ভোট পাবে কী করে? তো এটা আমি বলছি, কালকে যে ভোট নিয়ে এত এই জিতে গেছি কমেন্টে জিতে গেছি, যারা কমেন্ট করেছে, যারা এত জিতিয়ে দিয়েছে, তারা কি সত্যি ওর ভিডিও দেখে? তো নাহলে মানে এরকম যদি তারাও ভিডিও দেখে, তাও তো একটুখানি উপর দিকেও উঠতে পারে। আমাকে না নিয়ে বললে ভিডিওই চলবেই না। লেবু জলটা খেতে কি ভালো লাগছে। আমার হাসির প্রশংসা করেছে কেউ? সুব্রত মজুমদার এটাও বলে আমি নাকি হাসিয়েই মানুষকে ফাঁসাই। বলে ওই হাসিতেই যত গণ্ডগোল তোমার। সত্যিকারেরই খুবই ভালোবাসে সুব্রত মজুমদার, আমিও ভালোবাসি, খুবই ভালোবাসি মানুষটাকে। একদম। আচ্ছা, এবার আসি টিপির কথায়। তাহলে বলে দিয়েছি, আমার ওয়াইটিতে কেউ শত্রু না, তোমরা আমার মিত্র। আমি আমার ভিডিও করি আমার ভিউয়ার্সের জন্যে। আমার ভিউয়ার্স ডিমান্ড যেমন থাকবে, আমার ভিউয়ার্স আমাকে যেমন বলবে, আমি ভিডিওটা তেমনই করব। কারণ আমি আমার ভিউয়ার্সের জন্য এই জায়গায় বসে আছি, আর আমার ভিউয়ার্সকে আমার প্রয়োজন, আমাকেও আমার ভিউয়ার্স ততটাই ভালোবাসা দেয়, তাই তাদের ভালোবাসাকে আমি অমান্য করব না। আর তারা আমার কাছে প্রয়োজন, কারণ তারা না থাকলে আমার কোনো অস্তিত্ব এই ওয়াইটিতে নেই। তা যারা আমার অস্তিত্ব বজায় রেখেছে তাদেরকে সম্মান করেই আমি বলছি, আমি নতুনভাবে নতুন রূপে তোমাদের কাছে আসতে চাই, এই পুরনো কাই কিচির থেকে বেরিয়ে একদম একা লড়াই করতে চাই, কারোর এগেনস্টে না। তবে হ্যাঁ, আমাকে যদি খোঁচাখুচি করে, গুতাগুতি করে, খুব প্রেশার আসে, আমাকে নিয়ে যদি খুবই জঘন্যভাবে কেউ অ্যাটাক করে, তখন আমি বাস্ট করব। তখন কিভাবে বাস্ট করব, কি বেরোবে আমার মুখ থেকে, সেগুলো পরের কথা। কিন্তু আমি শান্ত থাকতে চাই, আর আমি সবাইকে সম্মানের সাথে, প্রত্যেকটা মানুষ সে তার সম্মান নিয়ে তার জায়গায় থাকুক, আর আমি আমার মানে মান সম্মান নিয়ে বা যেমন আছে তেমন ছোট্ট ক্ষুদ্র মানুষ হয়ে আমি ক্ষুদ্রতার সাথে লড়াই করতে চাই না। আমি আর অন্য কোনো লড়াইয়ে জিতে চাই না। सबकी बाराते आए टेपी तू भी लाना, টেপি তোকে কেউ দুলহান বানিয়ে তোকে নিয়ে যাবে না। না, এই শীতের সিঁদুর আর শীতের সিঁদুরের বিশাল দাম, এই সিঁদুর নিয়ে খেলা। দেখ, শীতেরও একটু সিঁদুরে সব কিছু তোর দাদা কেমন বদলে দেবে তোর বৌদির জীবন। আর তুই সবার সিঁদুর পরা দেখবি, আর তাদের রাঙা দেখবি, তোর নিজের বৌদির শীতের রাঙা দেখবি, তোর মামাতো দাদার বৌদির শীতের রাঙা দেখবি, তুই আর তোর ওই নাচুনি ঠাম্মি এইভাবেই নেচে বেড়াবি প্রত্যেকটা বিয়েবাড়ি গিয়ে মুজরা ডান্স করার মতন। কি বাজে লাগছিল যখন বাসে নাচ করছিল,
কি বাজে লাগছিল। টেপি এত নোংরা। ভোগলা ভয়েসটা শুনে আমি তো জাস্ট ফর আমার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতন। কতটা নিষ্ঠুর, নিজের বাচ্চাকেও নিতে চাইছিল না। ফোকলা অবধি, মানে ফোকলা সে পরের ছেলে হয়েও সেও কিন্তু ওর বাচ্চার কথা ভেবেছে বা নেয়ার ইয়ে করেছে, কিন্তু টেপির নেয়ার ইচ্ছা মোটেই ছিল না। অথচ তোমাদেরকে কীভাবে দিনের পর দিন প্রত্যেকটা ভিডিও করে কন্টেন্ট বানিয়ে রোজগার করছিল। টেপি, তোর শীতে ওরকমই থাকবে, কারণ তুই যোগ্য না। এই যে শীতেতে সিঁদুর পরারও একটা যোগ্যতা লাগে। এগুলো ভগবানের আশীর্বাদ, এগুলো সবার কপালে জোটে না, সবার কপালে জোটে না। শীতেতে সিঁদুর পরা, কপালে যে সুন্দর করে একটা টিপ পরা। আমার সিঁদুরের টিপটা দেখেছো? আমার সিঁদুরের টিপটাকে খুব পছন্দ করে। সিঁদুরের টিপটাকে খুব পছন্দ করে, কি বলো তো? একদম এই সিঁদুরের টিপ পরা, শীতেতে সিঁদুর দেয়া। ঠিক ধরেছ তোমরা, ঠিক 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 ধরেছ। এই আমার উগ্র স্বাদ শুভদা কোনো দিন পছন্দ করেনি। সবসময় এরকম সিম্পল, একদম সিম্পল থাকবা, ওইটাই পছন্দ। আর আমি বিয়ের পর থেকেই সিঁদুরের টিপ পরি। আর ওই কেনা টিপ আগে একটু শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং পরতাম, তারপরে কপালে চুলকাতো। তো এই যে বলছি সত্যিকারের, এইগুলো ভাগ্য লাগে, এগুলো ভগবানের আশীর্বাদ। এটার জন্যে অনেক তপস্যা করতে হয়। এই টেপি অলক্ষণে কুলোটা, এই যে বলে না মানুষ কুলোটা, সত্যি তাই, সত্যি তাই। এই রকম সুন্দর সাজানো সংসার স্বামী, আরে হতেই পারে বনিবনা হচ্ছে না, হতেই পারে ভালোবাসা আসছে না, ভালোবাসা আনতে হয়। সবসময় ভালোবাসা আসে না, সব জায়গায় ভালোবাসা থাকে না। আর ভালোবাসা তুমি দিলে তোমাকে ভালোবাসা তোমার কাছে রিটার্ন আসবেই আসবে। টেপির ভালোবাসা দেয়াতে খাদ ছিল, ফাঁকি ছিলই ছিল। যদি টেপি সেইভাবে, দেখো ওর লাইফে তো কেউ ছিল না, টেপি যদি সত্যি সেই ভালোবাসাটা দিত, সন্দীপ কখনোই মুখ ঘুরিয়ে থাকতো না, বা ও পারতো না। এখানে টেপিও কোনো দিন মন থেকে একে ভালোবাসা দেয়নি, আর ও হয়তো সেই ভালোবাসাটা পায়নি বলে ও রিটার্ন গিফট হিসেবে সেই ভালোবাসাটা ওকে দিতে পারেনি। এটা আমার মনে হয়, কারণ আমি দেখেছি আমি রাস্তার মানুষের কথাই বলছি, এই যে আমি ভিউয়ার্সের কথাই বলছি, এদেরকে আমি ভালোবাসা দিতে পারি, ক্যামেরার মাধ্যমে হলেও দিতে পারি, তাই তারা ভালোবাসাটা আমার কাছে নিতে পারে, বা তারা আমাকে রিটার্ন গিফট হিসেবে কিন্তু ভালোবাসা ফিরিয়ে দেয়। শুধু আমি তোমাদেরকে এইটা বলছি না, আমার বাস্তব জীবনের কথা বলছি। এমন কোনো মানুষ নেই যে আমাকে ভালোবাসেনি, এমন কোনো মানুষ নেই যে আমার সাথে দেখা করে আমার সাথে মেশার পর সে আমাকে ভালোবাসেনি। প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। এমন কোনো মানুষ আছে যে তাদের বাড়িতে কোনো মানুষ যাক সে পছন্দ করে না, কিন্তু আমাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সে পাগলের মতন হয়ে থাকতো যে সে কিভাবে আমাকে তার বাড়িতে নিয়ে যাবে। তার কারণ সে আমার কাছে যখন এসেছে আমি প্রপার সেই ভালোবাসাটা তাকে দিয়েছি। তারপর কিন্তু সে আমার ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে তার কাছে আমাকে কি করে নিয়ে যাবে, তার বাড়িতে আমাকে কি করে নিয়ে যাবে, সে ঠিক আমি যে কমফোর্টটা তাকে দিয়েছি সেই রিটার্ন সে আমাকে সেই কমফোর্ট, সেই ভালোবাসা, সেইভাবে আমাকে আপ্যায়ন করাটা কিভাবে করবে সেই নিয়ে সেও কিন্তু তখন সব অনেকেই বলেছে, মানুষ তো তুই তো এত সহজে কোনো মানুষকে এইরকমভাবে অ্যাটেনশান দেওয়ার জন্য, মানে অ্যাটেনশান বলে তো, যাই হোক, দেওয়ার জন্য নিয়ে আসা, তাকে এইভাবে করেছে। তো এইগুলো হচ্ছে ভালোবাসা দেয়ার নেয়ার মধ্যে ইয়ে। তো টেপি ওর শ্বশুরবাড়ির পরিবারের মানুষগুলোকে সে ভালোবাসা দিতেই পারেনি। আমার শাশুড়ি আমাকে কিভাবে ভালোবাসে, আমার শ্বশুর, দেখো বাঙাল বাড়িতে সত্যিকারে বলছি শাশুড়ির কাছে বউয়ের ভালোবাসা পাওয়া কিন্তু মুখের কথা না। তো শ্বশুরবাড়ি চিটাগাং, একদম চট্টগ্রামে, একদম ঘোর 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 বাঙাল, ঘোর বাঙাল। আমার ঠাকুরদা শ্বশুরের বাবা বাংলাদেশে জন্মেছে, ঠাকুরদা শ্বশুর বোধহয় বাংলাদেশে জন্মেছে, আমার শ্বশুর বোধহয় ইন্ডিয়ায় জন্মেছে। তো এরকম আমাদের জেনারেশনটা খুব যে বাংলাদেশ থেকে দূরে তা নয়। হ্যাঁ, আমাদের বাড়িতে এখনও শুটকি মাছ খাওয়ার, মানে আমার শ্বশুরবাড়িতে এখনও শুটকি মাছ খাওয়ার চল বিভৎসভাবে, মানে শুটকির গন্ধ পেলেই যেন মানে ওরা থালা থালা ভাত খেয়ে নেবে। মানে এখনও পুরো বাংলাদেশের ছাপটা আমার শ্বশুরবাড়ির মানুষের গায়ে আছে।
তো সেই জায়গায় আমার শাশুড়ি কিন্তু আমাকে বীভৎস ভালোবাসা দিয়েছে, আমার শ্বশুর আমাকে ভালোবাসা দিয়েছে, আমার দেওররা, আমার ননদরা, আমার নন্দাইরা, আমার যারা, ভালোবাসাটা আমি দেব, তবেই তো তারা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য ছটপট করবে। আমি ভালোই বাসলাম না, তাহলে আমি ভালোবাসা আশা করব কী করে, তাই না? তাই আমার সেই টেপির ক্ষেত্রে টেপির শ্বশুরবাড়ির মানুষকে সেই ভালোবাসাটা দিতে পারিনি, কারণ টেপির মা দেওয়া শেখায়নি। টেপির মা এখনও অবধি টেপির ঠাম্মিকে ভালোবাসে না। টেপির ঠাম্মি বেশি দিন হলেই টেপির মায়ের মুখ ভার হয়ে যায়, ফুলে যায়, হুতুম প্যাঁচার মতন। অন্য সময় দাঁত বের করে থাকে, মেয়ের সংসার খেয়ে নিয়ে দাঁত বের করে আছে, কিন্তু অথচ শাশুড়ি এলেই আমাবস্যা একদম মুখ গম্ভীর করে ফেলে। কেন? তার মানে উনিও ওনার শাশুড়িকে সেই ভালোবাসাটা দেয়নি। তাহলে টেপি কী করে ঠিক শিখবে? মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মার কোলে, মায়েরই শিক্ষা নেই। মাই তার শ্বশুরবাড়ির লোককে ভালোবাসে না, টেপি কী করে ভালোবাসবে? এটা টেপির মায়ের বাপের বাড়ির লোকরা নিয়ে একদম নাচানাচি কুদোকুদি। টেপির মায়ের, আমি শুধু ভাবি টেপির পুরো ফ্যামিলিটা কতটা ছোট লোক, কতটা একদম নিম্ন রুচির। মেয়ে এই সদ্যজাত একটা সংসার ভেঙে গেছে, যেটার এখনো কোনো মীমাংসা হয়নি। দ্বিতীয়ত আর একটা প্রেম করে তার কেচ্ছা বেরোতে না বেরোতে বিয়ে বাড়ি, তার ভেতরেও টেপির ফুর্তি। ছেলেকে, একটা তার দুধের শিশু, তার বেস্ট ফিট করা বাচ্চাকে ফেলে সে বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। আর মায়ের, আমি আজকে ওর ফেসটা যখন রুমাল দিয়ে মুছছে ওই গাড়িতে বসে, একদম যেন মনে হচ্ছে কি একদম 16-17 বছরের একটা মেয়ে নিজেকে, মানে এমন আতো ব্যাপারটা দেখাচ্ছে যেন একদম 16-17 বছরের মেয়ে। ওর যে বিয়ে হয়ে যে ওটা একটা বাচ্চার মা, ওর কোনো অ্যাঙ্গেল দিয়ে ওকে দেখে কোনো দিক থেকে ফিল আসছে না, মনেই হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ সেজেছে, সত্যি প্রত্যেকটা মানুষ নিজের মতো করে সেজে গুজে, আর প্রত্যেকটা মানুষের পেছনে পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছে টেপি। এটাই তোর কপাল, এটাই তোর হওয়া উচিত ছিল, আর এটাই তুই। তোর পেছনে সবাই ক্যামেরা নিয়ে ঘুরতো একটা টাইম, ওয়ান্স আপন এ টাইম একটা সময় ছিল যে ওর পিছনে ক্যামেরা নিয়ে সবাই ঘুরতো, আর এখন ও সবার পেছনে ক্যামেরা নিয়ে ঘুরছে। এটাই বলে ভাগ্যের পরিভাষ, এটাই বলে ইতিহাসের পাতা উল্টে দেখো, কিছু চেনা কাহিনী, কিছু কিছু অজানা। একটা গোধূলি বেলা, হ্যাঁ, একদম পাতা উল্টাও দেখতে পাবে। কি গরম, কি দিমাগ, কি অহংকার টিপির রূপের। দেখ তোর ওই রূপের অহংকারে এই যে চাঁদে কতগুলো দাগ লাগছে। দুটো বর থাকা সত্ত্বেও টিপির ক্যামেরা ধরার লোক নেই। তথ্য নিয়ে গাড়ির বাসের মধ্যে একদম চটকা ভটকা হয়ে, হ্যাঁ, কোথায় 4 চাকায় একদম বাসের মতো যেত, ও 4 চাকায় ওর ছেলে নিয়ে এসি গাড়িতে ও ওর মতো যেত একদম। ও সেজে গুজে ওর বর সব জোগাড় করে এনে দিত, কী সাজবে। শাশুড়ি বাচ্চা কোলে নিয়ে বসে থাকতো, আর শাশুড়ি ছেলে সামলানোর জন্য শ্বশুর আর শাশুড়ি, আর এদিকে বউ কীভাবে সাজবে, সেই কাপড় চোপড় গয়না গাটি ফুল মালা সব জোগাড় করে বেড়াতো, আর পেছনে ক্যামেরা ধরেও বেড়াতো, কারণ বউকে হিরোইনের মতো দেখাতে হবে সকলের কাছে। আর সেই বউ নিজের ভাগ্য তৈরি করেছে নিজের হাতে। আজকে মানে একটা কমেন্ট যতদূর ঘরেই পড়েছে, মানে রুনার ঘরে, আমি ভিডিও দেখতে দেখতে কমেন্টটা দেখলাম। সেখানটায় একটা জিনিস লেখা আছে যে সত্যিকারে অশিক্ষিত মেয়ের হাতে গাদা টাকা, লাখ টাকা, অথচ পরিচালনা করার মতো কেউ ছিল না। মেয়েটাকে যে পেরেছে সে লুটে নিয়েছে। দেখো, মেয়েটা লুটতে দিয়েছে ওকে সবাইকে, কারণ মেয়েটাকে সব থেকে ভালো যে রাখতো, সব থেকে, আমি এটা সত্যি বলছি, বিশ্বাস করো, আমি মানি, বিশ্বাস করে, এটা আমি মন্তরের কথা বলছি, আমি ভীষণভাবে মানি যে আজকে আমার যত বড়ই বিপদ হয়ে যাক, যাই হয়ে যাক, সুব্রত মজুমদার আমার থেকে চোখ ঘুরিয়ে রাখতে পারবে না। আমি যতই
যতই আমি কাউকে ভালোবাসি না কেন, যতই আমি তার জন্য প্রাণ দিয়ে দিই না কেন, যাই হয়ে যাক না, আমার পৃথিবী উল্টে যাক না কেন, যেমন খুশি হয়ে যাক, সুব্রত মজুমদার আমার জন্য অল টাইম রেডি থাকবে। আমার যে কোনো বিপদে দেরি করবে, খিচখিচ করবে, বক বক করবে, দু চারটে গালাগালি দেবে, কিন্তু তারপরেও কিন্তু আমাকে বাঁচানোর জন্যে সুব্রত মজুমদার সব সময় রেডি থাকবে। এটা হয় স্বামী, একদম এটা হয় স্বামী, এটা হয় সংসার, এটা হয় সন্তানের মা। সে আরও আমাকে ফেলতে পারবে না একটাই কারণে, তার দুটো সন্তানের মা আমি। যে আজকে পিঙ্কিকে এইভাবে ফেলে দেবো, এইভাবে ছুড়ে দেবো, এইভাবে রাখবো না, ও আমার দুটো বাচ্চার মা। তেমনি ভালোবাসা থাক চাই না থাক, সন্দীপ কিন্তু কখনোই টেপিকে ফেলে দিত না, বা টেপির কোনো বিপদ আসতে দিত না, কারণ টেপি হচ্ছে তার সন্তানের মা, তার ওয়াইফ, তার সন্তানের মা। টেপির কোনো বিপদ তার স্বামী আসতে দিত না, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। দৃঢ় বিশ্বাস ছিল নয়, আজও আছে, আজও আছে। কারণ এটা স্বামীরা কোনো দিন পারে না তার ওয়াইফকে, তারা তো স্বামী না, যারা সত্যিকারেরই তারা হচ্ছে বউকে ভোগ করে, বউকে ইনকাম করিয়ে খাবে, তারা এক ক্যাটাগরির মানুষ। যে আছে অনেকে যে একদমই নেই তা নয়, এমনও মানুষ আছে যারা বউকে নিয়ে খাটিয়ে খায়, অথচ বউয়ের প্রবলেমের সময় বউয়ের পাশে থাকে না, এরকম মানুষ আছে, কিন্তু সংখ্যায় কম, একদম কম। কিন্তু বেশিরভাগ স্বামীরা তার ওয়াইফের পাশেই থাকবে, বকবে, একদম চুমু খাবে না, কোনো চুমু সম্পর্ক থাকবে না, গালাগালি দেবে, বকবে, অনেক লাথি ঝাঁটা মারবে, কিন্তু বিপদের পাশে কিন্তু স্টিল নাও ওই মানুষটা দাঁড়িয়ে থাকবে। তো এটা আমি টেপির কথাই বলছি। টেপির সব থেকে সোনার সংসার, ও সাজানো সংসার, সোনার সংসার, এইরকম সংসার পেতে সত্যি অনেকের ভাগ্য লাগে, অনেকের ভাগ্য লাগে, যে ভাগ্যটা টেপি, এক্সকিউজ মি, ক্যারে, যেই ভাগ্যটা টেপি নিজে হাতে নষ্ট করেছে। এগুলো অনেক মেয়েদের স্বপ্ন, এরকম একটা সংসার পাওয়া, সত্যি বলছি, এরকম একটা সংসার পাওয়া। টেপির একদম সুন্দর, যেমন টেপির বাপের বাড়িটা নোংরা, ন্যাস্টিক আর হচ্ছে মানে কদর্য, সেই হিসেবে টেপির শ্বশুর বাড়িটা ততটাই সমঝোত, ততটাই ওরা ওদের মধ্যে সীমিত থাকে, আর এবং ওরা ওদের ভবিষ্যৎটাকে ভীষণভাবে সিকিওর করার জন্যে যে যা যা করার দরকার সেগুলো করে। তো সেই জায়গায় আমি বলবো টেপির বাপের বাড়ি থেকে টেপির শ্বশুরবাড়ি অনেক অনেক বেটার ছিল, আর এবং সুন্দর ছিল। টেপি সোনার সংসার, সোনার মোড়ানো সংসার ভগবান টেপির হাতে দিয়েছিল, যেটা টেপি অবহেলায় নষ্ট করেছে। তারপরেও সেকেন্ড চান্স হিসেবে ফোকলাকে দিয়েছিল। ফোকলা কিন্তু যেমন টেপির প্রথম হাজব্যান্ডের সঙ্গে ধরো ভালোবাসার বন্ডিং ছিল না, কিন্তু সংসারের বন্ডিং ছিল, কিন্তু টেপির সেকেন্ড হাজব্যান্ডের সাথে কিন্তু প্রেমের বন্ধন হয়েছিল। এখানটায় কিন্তু সংসারের সেই পেশাটাও না এলেও, মানে সাংসারিক লাইফ কিন্তু একদম আলাদা, একদম আলাদা, আর প্রেমের লাইফ কিন্তু একদম আলাদা। এই দুটো লাইফকে কখনোই জড়ালে চলবে না, দুটোর রাস্তা একেবারে ডিফারেন্ট। এই সাংসারিক জীবনে যারা সংসার করে, যারা স্বামী স্ত্রী বাচ্চা শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে, তাদের জীবন, আর প্রেম করে যে প্রেমিকের সাথে সংসার করা, এই লাইফটা একদম আলাদা। তো এখানটায় প্রেম আছে, ভালোবাসা আছে অনেক, এত সারাদিন মধ্যে 30-40টা চুমু হয়তো ফোকলা খেয়েছে টেপিকে, কিন্তু এখানটায় সেই ইজ্জত নেই, সেই সম্মান নেই, বা এখানটায় টেপি সারা জীবন ইনসিকিউরিটিতে ভুগবে যে ফোকলা ওকে ভালোবাসবে তো, ফোকলা ওকে ঠকাবে না তো। স্বামীর কাছে থাকলে এই চিন্তাগুলো আসে না, না, স্বামী কোনো দিন বউকে ঠকায় না, কোনো দিন ঠকায় না, কারণ স্বামী বউকে ঠকালে স্বামীরই সব থেকে বড়ো লস। তাই বউকে ভালো রাখাই স্বামীর সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট থাকে, বা ওদের ওইটাই সব থেকে বড়ো কাজ থাকে, বউকে কী করে খুশি রাখবো। তো সেখানটায় কিন্তু টেপি ফোকলার কাছে থেকে কোনো দিন শান্তি পাইনি, কারণ ফোকলার মা বলো, টেপির মা বলো, বাবা বলো, ভিউয়ার্স বলো, বা আত্মীয় স্বজন, যে এই সব যেন দিয়ে ফেলিস না, সব যেন বিশ্বাস করে দিয়ে ফেলিস না, আর শোন আজকে এরকম আছে কালকে নাও থাকতে পারে, এই যে অবিশ্বাসের দানাটা শুরুর দিন থেকে বেঁধে থাকে,
এটা কোনো দিন বিশ্বাসে আনতে পারে না। কিন্তু স্বামীর কাছে তো শুধু পুরো তুমি উলঙ্গ যাবা, কারণ যখন স্বামী তোমাকে বাড়িতে বউ করে নিয়ে যাবে তখন তো তুমি জিরো থাকো, তারপরে তো ধীরে ধীরে তুমি সংসারে যাও, কিন্তু শুরুতে তো জিরো, যেই জিরো মানুষটাকে ভালোবাসে। এগুলো হচ্ছে একটু ফিলোসফি হয়ে গেল, আমাদের সাথে একটু মানে গল্প করলাম। তো সেরকমই টেপিকে আমার দেখে শুধু মায়া লাগে, শুধু মায়া লাগে, আর ভাবি না এই টেপির ধরনের মেয়েদের, না 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 সরি ভুল করছো, এদেরকে সহানুভূতি দিয়ে কোনো লাভ নেই। এরা তোমাদের সহানুভূতি নিয়ে পাত্তাও দেবে না তোমাদেরকে ভাববেই না যে তোমরা যে এই ডিপ্রেশন বা এই সহানুভূতি দিয়ে ওকে একটা ভালো রাস্তা দেখাচ্ছ, সে ভালো রাস্তায় ও চলবে যাবে, তোমরা যে বুকে আশা বাঁধবে, না একদম না। তোমাদেরকেও মানুষ বলেই পাত্তা দেবে না, কারণ ও একটা ইনকাম, যখনই একটা মোটা টাকা ইনকাম করে না, তখনই ভাবে আমি কি চিনু আর কি অনু, আমাকে তো লোকে দেখবেই, আমাকে দেখার জন্যই তো মানুষ আসে, আমি যাই করবো না আমি যাই করি আমাকে মানুষ দেখবেই, আর আমাকে ভিউজ দেবেই, আর রোজগার আমি যখন করছি তখন। কালকে আমি একটা নেটফ্লিক্সের সিনেমা দেখেছি, দাঁড়াও এখন আমি তোমাদের নামটা বলবো, সিনেমাটা যদি তোমরা পারো দেখবে, একটা মেয়ের লাইফ, নেটফ্লিক্সের সিনেমাটা, মেয়েটা চেস খেলায় কম্পিটিশনে প্রচুর 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 ব্রিলিয়ান্ট ছোটোবেলা থেকে, হ্যাঁ, এবং প্রচুর ও প্রাইজ জিতেছে। দেখো কুইন, নামটা বলছি, QUEENS, কুইন্স গ্যাম্বিট, GAMBIT, গ্যাম্বিট, কুইন্স গ্যাম্বিট। 7খানা এপিসোড আছে। শুধু মেয়েটার জীবনীটা দেখবে, শুধু মেয়েটার জীবনী, মেয়েটার লাইফ, মেয়েটার সব থেকে ছোট্টবেলা থেকে, মেয়েটার অ্যাক্সিডেন্টে ওর ফ্যামিলি মারা যায়, তারপরে একটা অনাথ আশ্রমে থাকে, সেখান থেকে মেয়েটার ব্রেন এতটা শার্প, এতটা, মেয়েটা হিসাব করে বলে দিতে পারে চেস খেলায়। ও ধীরে ধীরে এত সুনাম হয়ে গেল, ধীরে ধীরে লাখ লাখ টাকা ইনকাম করতে শুরু করে দিল। তারপরে কিভাবে ওর জীবনটাকে ভাসিয়েও ফেললো, শুধু একমাত্র গার্জেন, ওকে একটা গার্জেন না থাকার জন্য, বা ওকে ঠিক সঠিকভাবে কেউ কন্ট্রোল না করার জন্য, কি সঠিকভাবে পরিচালনা না করার জন্য ও কিভাবে শেষ হলো, সেটাও তোমরা দেখতে পাবে সুন্দরভাবে। এত সুন্দর বইটা, এত সুন্দর, তোমাদের মন ছুঁয়ে যাবে। কুইন্স গ্যাম্বিট, GAMBIT, গ্যাম্বিট, দেখো চেস খেলা নিয়ে পুরো সিনেমাটা। তো এইগুলো থেকেও, হ্যাঁ এরকম হয়, এই যে সঠিক পরিচালনার অভাবে মানুষ কিন্তু ভেসে যায়। আরেকটা কথা, তুমি বিশ্বাস করতে হবে, ভালোবাসা দিতে হবে, এবং সত্যিকারের সুব্রত মজুমদারকে আমি বিভৎস বিশ্বাস, একদম। আমি মানে এই ওর কাছে আমার লাইফ সবসময় সিকিওর আছে, এটা একদম আমি জানি যে আমার জীবনের কোনো রকমের কোনো ভয় নেই, বা আমার কোনো, আমি না খেতে পেয়ে মরবো না, না একদম, ওর কাছে আমার লাইফ সিকিউরিটি বলছে সিকিওর। এবং আমার ছেলে মেয়ের, আমার, কিন্তু আমাদের মধ্যে অনেক অশান্তি, অনেক ঝামেলা, অনেক লড়াই, অনেক কিছু হয়, কিন্তু তারপরেও আমি জানি এর কাছে আমার সব কিছু একদম পারফেক্ট আছে। এইটা সবসময় তোমাদেরকে বলবো, স্বামী একটা আলাদা জিনিস, স্বামীর সংসার ছেড়ে কখনোই বেরিয়েও না, স্বামীর সংসার করো। অবশ্যই আমিও মাঝে মাঝেই ছেলে মানুষই করি, এবং আমাকে অনেকেই বোঝায়, অনেকেই, দিদিভাইও বুঝিয়েছে, আমি রাগ করে যতবার গেছি দিদিভাই আমাকে বুঝিয়েছে, সীমা একদম না, সীমা না, যা হবে ওই বাড়িতে থেকেই হবে। কেন আমি মানুষটার নামে মিথ্যা কথা বলে যাব, কেন? তা আজ থেকে এই কন্ট্রোভার্সির জগৎ বাদ দিয়ে দিদিভাইয়ের সাথে যদি পার্সোনাল আমার কোনো সম্পর্ক থাকে, থেকে যাবে হয়তো, কিন্তু এই ভিডিও চ্যানেল এইসব সংক্রান্ত কোনো সম্পর্ক ওনার সাথে আমি আর রাখতে চাইছি না এই সোশ্যাল প্ল্যাটফর্মে। চলো টাটা, বাই বাই। টেপি, তোর দুঃখে শিয়াল কুকুর কাঁদবে। স্বামীর সংসার একটা আলাদা জিনিস, সবাই তাহলে এই ঢাক ঢোল পিটিয়ে বিয়ে করতো না। দেখ তোর দাদা বিয়ে করছে, তোর এই বৌদি একটা অচেনা মানুষের সংসারে, তার হাত ধরে তার সংসারে আসছে, কোথাও না কোথাও ভালোবাসার জন্যে।
আর এই ভালোবাসাটা একটা টাইমে এত ডিপ হয়ে যাবে, তোর এই বৌদি তোর ওই দাদার প্রতি নির্ভরশীল থাকবে, তোর দাদাও তাই। কিন্তু এরকম সংসার ছেলে বেরিয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়। ভালো লাগছে, সবাই বিয়ে করছে, সবাই আনন্দ করছে, আর তুই এরকম ব্যারেজার মতো সবার বিয়ে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিস। যতই তুই পোশাক পর, যতই তুই নিজেকে মডার্ন কর, যতই তুই আপডেট হ, যতই তুই নিজেকে বড় সেলিব্রিটি মনে কর, তোর দাম কিচ্ছু নেই, কিছুই নেই, কিছুই নেই। চলো টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।